আমাদের গায়ে নুরু মিয়া নামে এক লোক থাকতো। তার মতো বদমাস লোক খুব কমই দেখেছি আমি। শুকনো দড়ির মতো চেহারা, মুখে সবসময় পানির পিক বেয়ে পড়ছে। এক রাতে তাকে কে বা কারা এসে খুন করে গেল। এক আঘাতে তার মাথা দুভাগ করে দিয়ে গেছে। তার মারা যাওয়াতে কিন্তু সেই গ্রামের মানুষ বেশ খুশি হয়েছিলেন। পরদিন পুলিশ এসে লাশ পরীক্ষা করে বলল, এই লাশ ময়নাতদন্ত করতে হবে। গ্রামের মাতব্বর অনেক কষ্টে আমাদের 4 জনকে রাজি করলেন মর্গে যেতে। আমরা 4 জন আর মাতব্বর মিলে রওনা দিলাম। লাশ কাটা ঘরে আনতে আনতে দুপুর হয়ে গেল। আমাদের মধ্যে 2 জন ফিরে যাবার কথা, তারা একটু বিশ্রাম নিয়ে ফিরে গেল। এদিকে আমরা বাকি 3 জন অপেক্ষা করলাম কখন লাশ কাটার জন্য লোক আসবে, কিন্তু কেউই আসে না। আবার রাত হয়ে গেলে মুশকিল, তাই মাতব্বর ঠিক করলেন তিনি আর আফজাল মিলে থানায় যাবেন। তাই আমাকে একাই থাকতে হচ্ছে। এখানে আসা পর্যন্ত আমি একাই রয়ে গেলাম সেই লাশের সাথে। তো তারা চলে গেলেন। এদিকে বিকেল শেষ হয়ে যাচ্ছে, আশেপাশে মাঠের লোকজনও চলে যাচ্ছে। সবাই যাওয়ার সময় একটা কথাই বলে যাচ্ছে, ভাইজান সন্ধ্যার আগে কিন্তু চইলা যায়েন, এটা কিন্তু লাশ কাটা ঘর, বেশ ভালো জায়গা না। আশেপাশে কতগুলো ভয়ঙ্কর কুকুরও ঘোরাঘুরি করছে। আমি আর কি করব অপেক্ষা করা ছাড়া। এদিকে সন্ধ্যা হয়ে এলো। বসে বসে মশার কামড় খাচ্ছি আর নুরু মিয়াকে গালাগালি করছি। এমন সময় প্রচন্ড বাতাস আর বৃষ্টি শুরু হলো। এই আকস্মিক বৃষ্টিতে আমি থমকে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ শুনলাম মাতব্বরের ডাক। আমিও পাল্টা ডাক দিলাম, ভাবলাম তারা হয়তো ফিরে এসেছে। হঠাৎ মনে হলো, এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে ভিজছি কেন, ভেতরে গিয়ে অপেক্ষা করি তারা আসা পর্যন্ত। ঘরের ভেতরে ঢুকেছি। হঠাৎ কেন জানি না আমার মনটা ভালো কাজ করছে না। আমার মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না। খবরদার ভিতরে যাস নে, কেমন যেন শিরশির করে উঠল শরীরটা। তাও সাহস নিয়ে ভেতরে গিয়ে বসলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। বিদ্যুৎ চমকালে দেখা যায় নুরু মিয়ার লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ আমি চমকে উঠি। বাইরে না আমি মাতব্বরের ডাক শুনলাম, তারা এখনো এলো না কেন? আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিশির কাজ। সাথে সাথে ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি নড়তে সাহস পাচ্ছি না। দরজা খুলে বাইরে যাওয়ারও শক্তিটুকু নেই। মনে হয় উঠে দাঁড়ালেই পেছন থেকে নুরু মিয়া লাফ দিয়ে আমার ঘাড়ে লাফিয়ে উঠবে। চুপচাপ বসে আছি। হঠাৎ শুনলাম বাইরে দিয়ে কি যেন ছুটে গেল। আমি চমকে উঠি। আমি আস্তে আস্তে বুঝতে পারি তখন যে তাদের ডাকটা শুনেছি সেটি আসলে ভুল শুনেছি। তখনই আমার বের হয়ে যাওয়া উচিত ছিল। আমি বের হতে যাব, তখনই শুনি আরেকটা আওয়াজ শুনে স্পষ্ট বুঝতে পারলাম নুরু মিয়ার লাশটা নড়ে চড়ে উঠেছে। পিছনে তাকাবারও আমি সাহস পাচ্ছি না, যদি কিছু দেখে ফেলি। বৃষ্টি তখন কমে এসেছে, মেঘ পরিষ্কার হয়ে বড় একটা চাঁদ উঠেছে আকাশে। ঘরের ঘুলঘুলি দিয়ে আমি চাঁদের আলো দেখতে পাচ্ছি। চাঁদের আলো ঢুকছে লাশ কাটা ঘরের ভেতরে। সেই আলো স্পষ্ট দেখতে পেলাম নুরু মিয়া চাটাইয়ের উপর উঠে বসেছে। দৃশ্যটা দেখে আমার শির দাঁড়াবে চিনচিন করে মাথায় রক্ত উঠে পড়ল। আমি পাগলের মতো দরজার উপরে লাফিয়ে পড়লাম। দরজা খোলার জন্য টানাটানি করছি, কিন্তু কে যেন বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ পরে মনে পড়ল যে আমি তো দরজা নিজেই ভেতর থেকে লাগিয়ে নিয়েছে। তাড়াতাড়ি খিল খুলে বাইরে বেরিয়েই আমি স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম বাইরে 5টা বিশাল আকারের কুকুরের মতো প্রাণী দাঁড়িয়ে আছে। তাদের চোখ জল করছে, গায়ের রং সাদা ধবধবে। আমাকে দেখে সবগুলি নড়ে চড়ে বসল। আমি আতঙ্কে পাগল হয়ে ভেতরে তাকিয়ে দেখি নুরু মিয়া দুহাতে টেবিলটা ধরে পা ঝুলিয়ে বসে আছে। 2 চোখ মরার মতো স্থির, পাথরের মতো অনেকটা। আমার মনে হঠাৎ কি যেন হয়ে গেল। আমি ভেতরে ঢুকে নুরু মিয়ার গলা চেপে ধরতে যাব, হঠাৎ শুনি প্রচন্ড এক ধমক, কি করছো ওখানে, বের হয়ে আসো এক্ষুনি। আমি কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলাম। কে ধমক দিল দেখতে তাকাবো, সঙ্গে সঙ্গে আবার ধমক, খবরদার কোনো দিকে তাকাবে না, সোজা হয়ে হাঁটা দাও। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। কিছু বলতে যাব তাকে, লোকটা বলল, কোনো কথা নয়, সোজা হাঁটো। আমি
পেছনে তাকাতে নিলাম, আবার ধমক, খবরদার পেছনে তাকাবে না। আমার কি হলো আমি কিছুই বুঝলাম না। আবার পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে বুঝলাম কেন সে পেছনে তাকাতে মানা করছে। সে আসলে মানুষ না, অন্তত 10 ফুট উঁচু, নাক মুখ সবই আছে, কিন্তু আগোছালো ভাবে সেগুলো মুখের সাথে লেপ্টে আছে। আমি পেছনে ঘুরতেই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল। তার নাক মুখ নড়তে লাগলো, যেন খুলে আসবে এখনই। এই ঘটনার পরে হঠাৎ আমার আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। হয়তো সেদিন মারাই যেতাম, কিন্তু জিনটা এসে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি রিফাত মিনা বলছি গোলাপগঞ্জ থেকে। আমার বাড়ি গোলাপগঞ্জ জেলার কাশিয়ানী থানার পরানপুর গ্রামে। আজকের ঘটনাটি ঘটে আমার নিজের সাথে। আমার মামার বাড়ি খাগাইলে। ভালো করে বোঝার সুবিধার্থে বলে রাখি, আমার মামাদের বাড়িটা পূর্বে হিন্দুদের বাড়ি ছিল, ফলে বাড়ির পাশেই একটি শ্মশান ও একটি মন্দির আছে। লোকমুখে শুনেছি অনেকেই নাকি রাতে শ্মশানে আগুন জ্বলতে দেখে এবং মন্দিরে পূজা হচ্ছে এমন দৃশ্য দেখে। এবার ফিরছি আসল ঘটনায়। আমার মামাদের বাড়িটা বিল এলাকায় হওয়ায় বর্ষাকালে বাড়ির চারিদিকে পানিতে ভরে যায় এবং সেখানে প্রচুর মাছ পাওয়া যায়। তো আমিও একদিন শখ করে আমার মামা বাড়ির পাশের বাড়ির তাহমিদ নামের একটি ছেলেকে নিয়ে মাছ ধরতে যাই। আমাদের সাথে ছিল 2টা টর্চ লাইট, একটি ব্যাগ এবং একটি মাছ কোপানোর ফুলকুচি। আমাদের স্থানীয় ভাষায় এটাকে আমরা ফুলকুচি বলি। আমাদের বাড়ির পাশে অবস্থিত শ্মশানের পাশ দিয়ে যখন মাছ কোপাচ্ছিলাম এবং বেশ ভালোই মাছ পাচ্ছিলাম, হঠাৎ আমার চোখে পড়ে একটি সাপের দিকে। আমি তাকে আমার হাতে থাকা মাছ কোপানোর যন্ত্রটি দিয়ে কোপ মারি, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সাপটিকে কোপ মারার সাথে সাথেই চারপাশের পানি রক্তে লাল হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে এখানে কয়েকটা গরু আর বড় কোনো পশু জবাই করা হয়েছে। আর আরও খেয়াল করলাম সাপটার গায়ে অনেক শক্তি। একটা সাপের গায়ে সাধারণত এতটা শক্তি থাকার কথা না। এটা দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে ফেরার সময় খেয়াল করলাম একটি বিড়াল আমার মাছের ব্যাগের দিকে তাকাচ্ছে আর করুণ কণ্ঠে ডাকছে। আমি বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। সবকিছু ঠিকঠাক চলছিল। পরদিন রাতে তাহমিদ আমাকে ডাকতে আসলো মাছ ধরতে যাওয়ার জন্য। আমি আগের দিনের ঘটনা মনে করে যেতে চাইলাম না। তখন তাহমিদ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে কোনো কিছু না বলে একা একাই বিলের দিকে হাঁটা শুরু করে দিল। ও একা একা ভয় পাবে ভেবে আমিও ওর পিছু পিছু গেলাম। দুজনে মিলে মাছ ধরতে লাগলাম। বিলে তখন পানি অল্প থাকায় আমরা হেঁটে হেঁটে মাছ ধরছিলাম। মাছ ধরতে ধরতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসলাম। তখন আমি তাহমিদকে বললাম, চল এখন ফিরে যাই। কোনো উত্তর না পেয়ে পিছন ঘুরে তাকাতে দেখি তাহমিদ নেই। আমি একটু চমকে উঠলাম। পরে ওর নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলাম, তাহমিদ, এই তাহমিদ, কই গেলি ভাই? মজা করিস না, আয় ভাই, চলে আয়। কিন্তু কোনো সাড়া পেলাম না। অনেকক্ষণ যাবৎ ডাকার পরে হঠাৎ পাশের একটি হিজুর গাছ থেকে ক্ষীণ আওয়াজে ফিস ফিস করে বাতাসে ভেসে আসলো, ভাই আমি এখানে। তারপর আবার সব শুনশান। আমি বলতে লাগলাম, কি করছিস তুই ওখানে? এদিকে আয়, আমরা বাড়ি যাব। এটা বলছিলাম তখনই খেয়াল করলাম আমার পায়ের কাছে গতকালের কোপানো সেই সাপটি ফনা তুলে আছে আর আমার দিকে ধেয়ে আসছে। আমি এটা দেখে আমি ভয়ে আমার হাতে থাকা ফুলকুচিটি ফেলে দিয়ে প্রাণপণে বাড়ির দিকে ছুট দিলাম। ছুটতে ছুটতে বাড়ির উঠোনে এসে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। তখন সকাল হয়ে গিয়েছিল। হুঁশ ফিরতেই সবাই জিজ্ঞাসা করছিল, কি হয়েছিল তোর সাথে? আমি সম্পূর্ণ কাহিনী কাউকে বললাম না, শুধু বললাম আমার সাপে তাড়া করেছিল। বাইরে বেরিয়ে দেখলাম আমার মাছ খোপানোর ফুলকুচিটা উঠোনের কোণে পড়ে আছে আর তাতে বিঁধে আছে একটি মৃত সাপ। তখন আমার মনে পড়ল কাল রাতে তো এটা আমি বিলে ফেলে রেখে আসছিলাম। কথাটা মনে পড়তেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপরে তাহমিদের খোঁজ নিতে ওর বাড়িতে গিয়ে ওর মায়ের মুখে যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর মা বলল, বাবা কাল তো ও বিছানা থেকেই ওঠেনি। এটা শোনার পরে আমি আর বেশি কথা না বলে আমার ঘরে চলে আসলাম আর সারাদিন ভাবতে লাগলাম, কে ছিল তাহলে ওটা আমার সাথে?
সবকিছু এখানেই শেষ হলে পারত, কিন্তু না, সবকিছু বরং এখান থেকেই শুরু হলো। সেদিন রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো এবং কোনোভাবেই জ্বর কমল না। সারা রাত প্রচণ্ড জ্বর। তবে আশ্চর্যের বিষয় হলো আমি একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। রাতে যে প্রচণ্ড জ্বর ছিল তা বোঝাই যাচ্ছিল না। এভাবে প্রতি রাতে জ্বর আসতো, সকালে সুস্থ হয়ে যেতাম। এভাবে জ্বর আসতেই থাকলো এবং দিন দিন আমি শুকিয়ে যাচ্ছিলাম এবং সবাই বলছে আমি নাকি অস্বাভাবিক কর্মকাণ্ড করতাম, তবে আমার কিছুই মনে নেই। এভাবে দিন দিন আমার অবস্থা আরো খারাপের দিকে যেতে লাগলো। একদিন রাতে আমি শুয়েছিলাম, তখন হঠাৎ বাইরে থেকে কে যেন ফিস ফিস করে আমাকে ডাকে, বাইরে আয়, আমাকে মাছ দিয়ে যা, আমি মাছ খাবো। তখন আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে আর ইশারায় আমাকে তার দিকে ডাকছে। আমি তার পিছু পিছু বিলের দিকে হেঁটে চলে যাচ্ছি এবং আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না। তার ওই ফিস ফিস কথাগুলো পুরো মন্ত্র বলের মতো আমার উপর কাজ করছিল। কেমন একটা মায়া ছিল ওই কণ্ঠে। হাঁটতে হাঁটতে আমি বিলের কাছে চলে গেলাম। এরপরে আমার আর কিছুই মনে নেই। বাকি ঘটনাটা চলুন আমার নানুর মুখ থেকে শুনি। নানু বলছে, সেদিন রাতে তুই হঠাৎ দরজা খুলে বেরিয়ে যাওয়ায় আমি আর তোর নানা তোর পিছে পিছে যাই। আমরা বিলের কাছে যেয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তোর হাতে একটি অর্ধ খাওয়া মাছ আর তোর মুখে লেগে আছে মাছের রক্ত। তোকে তখন সেখান থেকে নিয়ে এসে হাত মুখ ধুয়ে ঘরে এনে শুয়ে দিলাম। সারা রাত তোর হুঁশ ছিল না। সকালে তোর হুঁশ ফিরলে তোকে জিজ্ঞাসা করলে তুই বললি, কই, আমি তো রাতে কোথাও যাইনি, আমি তোমার ঘরেই ঘুমিয়েছিলাম। সারাদিন সবকিছু ঠিকঠাকই ছিল, তবে রাতে তোর ঘর থেকে অস্বাভাবিক কিছু আওয়াজ শুনতে পারছিলাম। মনে হচ্ছিল কেউ খুব রাগী কণ্ঠে বলছিল, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। আর কিছু একটা খাওয়ার আওয়াজ আসছিল। তখন সবাই তোর ঘরে যেয়ে দেখি তুই একটি কাঁচা মাছ কামড়ে কামড়ে খাচ্ছিস আর তোর মুখ দিয়ে অস্বাভাবিক সব আওয়াজ বের হচ্ছে। এটা দেখে তোর নানা দৌড়ে গিয়ে মসজিদের হুজুরকে ডেকে আনলো। তোর নানা যখন হুজুরকে ডাকতে যাচ্ছিল তখন তোর নানার মনে হচ্ছিল পিছন দিয়ে কয়েক হাজার বিড়াল ডাকছে, চারদিকে শুধু বিড়ালের ডাক। তোর নানা খুব সাহসী মানুষ, তাই ওইসবে পাত্তা না দিয়ে দোয়া দরুদ পড়ছিল আর মসজিদের দিকে দৌড়াচ্ছিল। কিন্তু হুজুরকে নিয়ে আসার সময় সবকিছুই স্বাভাবিক ছিল। হুজুর এসে আয়াতুল কুরসি পড়ে তোকে ফু দেয় আর সরিষার তেলে দোয়া পরে ফু দিয়ে তোর কানে সেই তেল দিয়ে দেয়। তখন তুই চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাস। এরপরে তোর মাথায় পানি ঢেলে হুশ করলে তুই স্বাভাবিক হয়ে যাস, কিন্তু তোর কিছুই মনে থাকে না। তখন হুজুর চলে যাওয়ার আগে তোর নানাকে বলে, ওকে ভয়ানক খবিশ জেনে ধরেছে, ওকে বড় কোনো কবিরাজ দেখাতে হবে। হুজুর তখন একটি বড় কবিরাজের ঠিকানা দিয়ে যান। তোর নানা পরের দিন সেই ঠিকানায় গিয়ে সেই কবিরাজকে বাড়িতে নিয়ে আসেন। কবিরাজ এসে তোকে দেখেই জোরে বলে ওঠে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমাদের বলে, এরা তো খুব ভয়ানক জিন, আল্লাহ মাফ করুক। তখন কবিরাজ মাটিতে একটি দাগ কেটে সেখানে তোকে বসিয়ে জিনকে হাজির করেন এবং তাকে বলে, তুই এর পিছনে কেন লেগেছিস? তখন সে রাগান্বিত কণ্ঠে বলে, এই আদম সন্তান আমার ছেলেকে মেরেছে, আমি ওর পুরো বংশকে শেষ করে দেব। তখন কবিরাজ বলে, ও তোর কি ক্ষতি করেছে? তখন সেই জিন এভাবে বিস্তারিত বলল, আমার ছেলে সেদিন মাছ খাওয়ার জন্য সাপের রূপ নিয়ে বিলের ভিতরে মাছ খাচ্ছিল। তখন এই আদম সন্তান বিনা কারণে আমার ছেলেকে হত্যা করে। এরপরে আমি বিড়ালের রূপ নিয়ে তার কাছে মাছ খাওয়ার জন্য যাই, কিন্তু সে আমাকেও তাড়িয়ে দেয়। এরপর আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর পিছনে লাগি। রাতে ওকে একা একা ডেকে বাইরে নিয়ে যাই, কিন্তু ওর পিছু পিছু ওর নানা নানি যাওয়ায় আমি সেদিন কিছু করতে পারিনি। পরের দিন ওর ঘরে যাই ওকে মারার জন্য, কিন্তু সেখানেও মসজিদের হুজুর চলে আছে আর আমাকে তাড়িয়ে দেয়। কবিরাজ তখন তাকে বলে, ওর ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দিয়ে তুই চলে যা। কিন্তু সে যেতে রাজি হয় না, কারণ তারা নাকি খুব প্রতিশোধ পরায়ণ, সে প্রতিশোধ নিতে চায়। তখন কবিরাজ দোয়া পড়ে তাকে একটি বোতলে বন্দী করে ফেলে এবং বোতলটি কেমন জায়গায় দাফন করে রাখতে বলে যেখানে কোনো মানুষের পা না পড়ে। এরপর কবিরাজ যা বললেন তা শুনে আমরা সবাই ভয়ে আছি। কবিরাজ বললেন, একে আমি বন্দী করে দিয়েছি, এ আর কিছু করতে পারবে না, তবে এর একটি ছোট বাচ্চা আছে যে এখনো ছোট থাকায় আমি তাকে বন্দী করতে পারিনি।
সে যদি বড় হয়ে তার বাবার ব্যাপারে জানতে পারে তবে সে অবশ্যই প্রতিশোধ নিতে আসবে, কারণ এরা খুবই প্রতিশোধ পরায়ণ। তখন এই কবিরাজ সবাইকে একটা আমল দিয়ে যায় আর সবাইকে একটা করে তাবিজ দিয়ে যায় আর বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এরপর থেকেই সবই স্বাভাবিক থাকে। তবে মাঝে মাঝে মনে হয় কে যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, আমাকে মাছ দে, আমি মাছ খাবো। জানি না এটা আমার মনের ভুল কিনা। আজকের ঘটনাটি এ পর্যন্তই। আজকে এমন একটা ঘটনা নিয়ে এসেছি, আপনারা জাহিদ ভাই ওনার ঘটনা আগে একবার শুনেছেন, আমার সাথে 2টা ঘটনা তিনি আমাদের এখানে শেয়ার করেছেন। সামনে আরো ঘটনা শেয়ার করবে, উনি ঘটনা শেয়ার করার মতোই একজন মানুষ। এবং সত্যি কথা বলতে যায় তার উপর আমি খুবই আভারী এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে ঘটনা কষ্ট করে লিখে পাঠিয়ে দেন। এটা আমি খুব নিজের থেকে পার্সোনালি ওনার ঘটনা পড়তে ভালোবাসি। উনি যে আজকে ঘটনাটা শেয়ার করেছেন তা আমি পড়ার পরে আপনাদের সবাইকে বলি, আমি পড়ার পরে কমপক্ষে 10 মিনিট চুপ করে বসেছিলাম যে এরকম জিনিসও হচ্ছে, এরকম জিনিসও হয়। যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত, তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা, উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কিনা। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলে। তো পরদিন ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ। সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসে ড্রয়িং রুমে, ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়। উনি পরিচয় দেন, উনি কি করেন, উনি সবকিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সে একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোরে একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে এবং ভয়ের চাপে উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয় এবং এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে এবং কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলা হইতেছে আমাদের সাথে, আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে, আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকেও মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে, এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভেতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায়, নিয়ে যায় বলে আগাগোড়া সব বলে এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী, ওনার মেজো ওনার ছোট ছেলে। তো একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে। তো রাতে তার স্ত্রী তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কি ব্যাপার, তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এই তো জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পর হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন পরিবার তো ওনার পরিবার পুরাটাই শকে চলে যায়, কাহিনী কি, কোনো কুল কিনারা করতে পারছেন না, কোমায় গেল কেন, ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তাররা দেখে যে উনি নর্মাল, রিলিজ দিয়ে দেয়, ওনার বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন। উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে, উনি তো একবার কমে গেছিল,
ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়, তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই। উনি ওনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে, আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুঁশ আসে না, এবং ওনার মার হুঁশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে, সাকিব তো আমি রুমের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, মানে সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকম ভাবে হুবহু একই। ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে ভারী কণ্ঠে ভেসে আসে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে, অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে, এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারো সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়, কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো, মানে মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো, তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। ও সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রীর স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙতো, এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো, তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করে। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে, এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো আর খুঁজে পাওয়া যেত না। একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বেঁধে ঘরে রাখা হলো, এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করতো, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি, উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়। তো জাহিদ ভাই কথাগুলো শুনলো এবং ওই ভদ্র মহিলার হুঁশ তখন ফিরে, উনি স্বাভাবিক হয় এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই বলে, ঠিক আছে, আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে, আপনি কি একটু সাকিবকে দেখবেন? তো ওই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা, আর ওকে তো ঘর বন্দি করে রাখা, ওর ঘর তো বাইরে থেকে লক করো, কিভাবে আসবে? আর টেবিল তো না, এর আগেও অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়।
তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় চলে আসার সময় দরজা ক্রস করে এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলে, ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে। আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল। তো রাতের বেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন। সাথে সাথে তিনি বলেন যে আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে, আপনি একটু বলেন তো। উনি আমাকে বলেন অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে তা তাদের কাউকে বুঝতে দিবে না, এটা তাকে বলছে। সাথে সাথে চলে আসবা, কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা। বলে এই বাতিগুলো ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালাই দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরো কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয় স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারের 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, এই আবছা আলোয় দেখা যাচ্ছিল সবকিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব। এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য, তার মা, ভাই বোন, স্ত্রীকে বসায় দেয় এবং সেই মোমগুলো জ্বালায় দেয় এবং তাদের বলে সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে। আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, মানে জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। ও রাগ নিয়ে তিনি তার জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে। তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলো ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলা মোম ভেঙে গেছে। আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হলো সাকিব সাহেবের স্ত্রীর, যেটা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে জাহিদ ভাই তার জিনকে সবকিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিকভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগেই। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলে না, স্বীকার করুক আর না করুক সে বলে দিবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো জাহিদ ভাই বলে হ্যাঁ কি বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই
উপস্থিত থাকে ঘরের সামনে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়, সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই মানে বেহুশ হয়েছিল, মানে চোখ বন্ধ, কিন্তু কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসতে আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার মুখে তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে, সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাইয়ের সেই জিন সেখানে আসে এবং জিন যেখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে, কি নাম আপনার? সে বললে, জং বাহাদুর। আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে, ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গোঙানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঁঠা বলি দিয়ে সেই পাঁঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে এবং সেই পাঁঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড়, চুল, নখ একটা পুটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবেই করেছেন এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও তো সবাই বোকার মতো সবকিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো, তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে, ওই দেও মানে যে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঁঠার মাথার সেই পুটলিতে ফেরত দেয়। কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দি। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কোথায় পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার মানে সাকিবের বউকে ভয় দেখায় এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি। তখন তাকে দিয়ে সেই পুটলি বের করা হয় এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায় এবং সাকিব ভাইকে ফু দেয় এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু সাকিব জাহিদ ভাই দেখছিল, জাহিদ ভাইয়ের জিন আর কি। সাকিবকে যে এসে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, আর কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর রহমতে এরপর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন। কারোর ক্ষতি করে তার বসবাস করা যায় না। তাই সবকিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মা আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয় এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার ঘটনা এখানেই শেষ। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দেহ হচ্ছে এমন একটা প্রজাতি যারা মূলত জানোয়ারের স্বভাবের হয়। এরা মানুষকে মেরে ফেলে একা পেলে, এমনকি তাদের লাশকে তারা খেয়ে ফেলতে চায়। মূলত শ্মশানের আশেপাশে এবং গভীর জঙ্গলেরা থাকে। তো আমাকে বলেছে যে আমি সাকিব সাহেবের নাম নিতে পারি, সমস্যা হবো না, কিন্তু জাহিদ ভাইয়ের নামটা আমি নিতে পারছি না, এটা একটা ছদ্মনামই থাকছে। তো আমি ঘটনা, জাহিদ ভাই আপনার ঘটনা আমি সবসময় সিলেক্ট করি, আপনার ঘটনা সবসময় সিলেক্ট করার মতো। আশা করছি লিসেনারদের আমার এই প্রথম স্টোরিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই হিট করবেন এবং কমেন্ট করবেন আপনার ঘটনা কেমন লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ প্রিয় লিসেনার্স। আজকে যে আমি ঘটনাটা শেয়ার করব এটা কুয়াকাটার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনা। আর এই ঘটনাটা রাসেল ভাই যখন আমি নিজেই শুনেছি আমার নিজের শরীর কাটা দিয়ে উঠছিল।
আর সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার দিচ্ছি। এটা কুয়াকাটার একটি সরকারি হাসপাতালে লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক, তিনি ছিলেন রফিক নাম। বহু বছর ধরে সে এই কাজ করছিল। এক বর্ষার রাতে হাসপাতালের মর্গে একটি বেওয়ারিশ লাশ আনা হয়। লোকটিকে অনেক দিন আগে গভীর রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় একটা অ্যাম্বুলেন্স ধাক্কা দিয়েছিল। চালক ভয় পেয়ে তৎক্ষণাৎ পালিয়ে যায় এই লাশটিকে রেখে, কেননা তার একটা মনে একটা ভয় ছিল যে যদি কোনোভাবে এখানে কেউ ধরে ফেলে তাহলে তো সে আসলে সেখানে ধরা খেয়ে যাবে। আর এজন্য সে দ্রুত করে পালিয়ে যায় সেখান থেকে। পরে হাসপাতালে নেওয়ার আগেই লোকটির মৃত্যু হয়ে যায়, কেননা সে তো পালিয়ে গেছে, রাস্তায় সে মারা যায়। পরিচয় না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসাবে মর্গে রাখা হয়েছিল। কয়েকদিন পর প্রশাসনের নির্দেশে আসে যে লোকটি কুয়াকাটার কবরস্থানে দাফন করতে হবে। তো সেই দায়িত্ব পড়ে রফিকের ওপরেই পড়ে। যে আসলে রাসেল ভাই ঘটনাটা হয়েছে কি, যে তাকে মেরে যে পালিয়ে আসছে, তারপর সেই লাশটিকে যখন কবরে নিয়ে যাওয়া হয় প্রশাসনের নির্দেশে, আবার যে মেরে আসছে তাকেই বলা হয় যে কুয়াকাটার যে কবরস্থান আছে ওই কবরস্থানে তাকে দাফন করতে হবে, এ তো লাশ নিয়ে যাইতে হবে তাকে। তো ও যখন মানে রফিক যখন আসলো, আসার পর মানে সে লাশ দেখেই চিনতে পারছে যে এই লাশের ঘটনায় তো একে তো আমি মেরে ওখান থেকে চলে আসছি। তো সেদিন সন্ধ্যায় রফিক সিদ্ধান্ত নেয়, একটা ভুল সিদ্ধান্ত। কয়েকজন বন্ধুর সঙ্গে বসে সে মদ পান করে আর বলতে থাকে, মানে মদ পান করলে তো রাসেল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কথা সবসময় বের হয়, সত্য কথাগুলো। তো ও বলতেছে যে বন্ধু, আমি তো আজকে একটা মানে আমি সেদিন একটা মানে মানুষ যাচ্ছিল রাস্তা দিয়ে, আমি এইভাবে মেরে ফেলছি। আসলে এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি এটার বিষয়টা খুবই মানে খারাপভাবে চলছে আমার সাথে। তো এটা যখন বলছেন, তো তারপর ও মানে সবাই মানে মাতাল অবস্থায়, তো সবাই সবার মতো কথা শুনতেছে, হু হা বলতেছে, কিন্তু ও আসলে এটার জন্য খুবই সে হয়ে যায়, মানে নিজে আপসেট হয়ে যায়। তো তারপর আহ, সে লাশবাহী অ্যাম্বুলেন্স চালিয়ে রওনা দেয়। মর্গের কর্মচারী জাহিদ তাকে নিষেধ করছিল যে মানে তুমি যে এই মদ টদ খায় আসলা, এই অবস্থায় গাড়ি চালানো কি হবে। কিন্তু রফিক কথা শুনে না, একটু ধীরায় যাও, একটু লেবু টেবু খাও, খাওয়ার পর যদি একটু রিয়াকশনটা কমে। কিন্তু সে কোনো কথাই শোনেনি। রাত বাড়ছিল, কুয়াকাটা সমুদ্রের দিক থেকে বাতাস বইছিল, রাস্তা প্রায় ফাঁকা। রফিকের চোখ ঝাপসা হয়ে আসতেছিল। তো মাঝে মাঝে গাড়ি এদিক ওদিক চলে যাচ্ছিল, মানে ধপ করে দেখে গাড়িটা এক সাইডে যাচ্ছে, আবার দেখতেছে আর এক সাইডে চলে যাচ্ছে। তো এরকম হতে হতে হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একটি সাইকেল পড়ে আছে। সে ভয় পেয়ে ব্রেক কষল, কিন্তু কাছে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। সে আবার গাড়ি চালাতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তার মনে হতে লাগলো যেন অ্যাম্বুলেন্সের পিছন থেকে ধাক্কার শব্দ আসছে। সে ভেবেছিল হয়তো স্ট্রেচার নড়ছে, কিন্তু শব্দ বারবার হতে লাগলো। একটি নির্জন জায়গায় এসে সে গাড়ি থামালো। পিছনের দরজা খুলে দেখলো সব ঠিক আছে, মানে সাদা কাপড় ঢাকা লাশটি স্ট্রেচার আগের মতোই রয়েছে। রফিক দরজা বন্ধ করে আবার গাড়িতে উঠল, কিন্তু এবার তার মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে লাগলো। সে ভাবতে লাগলো, কয়েকদিন আগে যে অ্যাম্বুলেন্স চালক লোকটিকে ধাক্কা দিয়েছিল সেও তো এই হাসপাতালেরই একজন চালক ছিল। তো দুর্ঘটনার পর চাকরি হারিয়ে সে অন্য জেলায় চলে গেছে। তো রফিকের মাথায় তখন একটি কথাই ঘুরছিল, আরে সেটাই তো আমি নিজেই, আমি আবার কার কথা ভাবতেছি। একজন ড্রাইভার ভুলে একজন মানুষের জীবন আসলে শেষ হয়ে যায় রাসেল ভাই এভাবে। তো ও যখন মদ্যপান করে লাশ বহন করছে, হঠাৎ সামনে পুলিশের চেকপোস্ট দেখতে পেল। সে পুলিশ থামিয়ে তার সঙ্গে কথা বলতেই বুঝতে পারে যে সে মাতাল অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে তাকে গাড়ি থেকে নামানো হয়। আরেকজন চালক ডেকে আনা হয় লাশটি নিরাপদে কবরস্থানে পৌঁছে দেওয়ার জন্য। সেই রাতে
রফিককে থানায় নিয়ে যাওয়ার পরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। কয়েক মাস পর সে নিজের ভুল বুঝতে পারে এবং মদ তো ছেড়ে দেয়। তো রফিকের জীবনে সেই রাতে এরপর অনেক পরিবর্তন আসে। বরখাস্ত হওয়ার কয়েক মাস পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শেষে একটি সুযোগ দেয়, যে শর্ত ছিল আর কখনো এই কাজ তুমি করবা না, মদ পান করে গাড়ি চালাবা না, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, এগুলো কিছু তাকে শর্ত জুড়ে দিল। চাকরিতে ফিরে আসার পর রফিক আগের মতো ছিল না, সে অনেক বেশি সতর্ক হয়ে যায়। বিশেষ করে যখন লাশবাহী অ্যাম্বুলেন্স চালাতো তখন তার মনে পড়ে যেত যে সেই বেয়ারিশ লাশটির কথা, যার পরিচয় কেউ জানতো না। একদিন দুপুরে হাসপাতালে একজন বৃদ্ধ লোক আসেন, তার হাতে ছিল একটি পুরনো ছবি। তিনি কয়েকটি হাসপাতালে খোঁজাখুঁজি করে অবশেষে তিনি কুয়াকাটা সেই হাসপাতালে পৌঁছেছিলেন। ছবিটি দেখে মর্গের পুরনো রেকর্ডের সঙ্গে মিল পাওয়া যায়। অবাক করার মতো বিষয়, কয়েক মাস আগে যে বেওয়ারিশ লাশটি দাফন করা হয়েছিল সেটি সম্ভবত ওই বৃদ্ধের হারিয়ে যাওয়া ছেলের। তো লোকটি কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান যে তার ছেলে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে বের হয়েছিল, তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহায়তা কবরস্থান শনাক্ত করা হয়। বৃদ্ধ লোকটি সেখানে গিয়ে ছেলের জন্য দোয়া করেন, কান্নাকাটি করেন। এই ঘটনা রফিককে আরও নাড়া দেয়। সে উপলব্ধি করে যে লাশকে সবাই বেওয়ারিশ বলছিল, তারও পরিবার ছিল, স্বপ্ন ছিল, প্রিয় মানুষ ছিল। এরপর থেকে রফিক নতুন চালকদের একটি কথাই বলতো যে এই কাজটি করো না, মানুষের সঙ্গে। এরপর আর কয়েক বছর কেটে যায়। রফিক হঠাৎ করে সে দেখতে পায় তার চোখের সামনে একটা মানে উনি একদিন সেদিন আর কি রাস্তা দিয়ে আসতেছিলেন, তার চোখের সামনে দেখেন একটা সাদা অবয়ব ঠিক ওই সাইকেলের মতো সামনে দাঁড়িয়ে আছে। তো রফিকের ঠাস করে মনে হলো যে আমি এরকম কোথায় যেন দেখেছি। পরে হুট করে মনে হলো হ্যাঁ, একদম এইভাবে এরকম করেই দাঁড়িয়েছিল, আমি তো তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলছিলাম, তার মতোই লাগতেছে। কিন্তু দেখতেছেন যে যে ব্যক্তিটি সাইকেলটা হাতে নিয়ে যাচ্ছে তার পায়ের সঙ্গে মাটির কোনো স্পর্শ নেই। এই জিনিস দেখার পর ওর তো প্রচণ্ড ভয় লেগে যায়। কিরে, এক তো দেখতেছি পা মাটিতে নেই, সে তো শূন্যের মধ্যে। তারপর ওই সাইকেল চালক রফিককে তার অ্যাম্বুলেন্স দাঁড় করানোর চেষ্টা করলো, বললো যে একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, আসলে আমি বিপদে পড়ছি, আমাকে একটু দেখেন। তো তারপরে এই কথা বলার পর সে চিন্তা করলো যে এটা তো এরকম অবস্থা, তো আমি কি দাঁড়াবো নাকি চলে যাব। সে চিন্তা করলো না, আমি এখানে দাঁড়ানো যাবে না, এখানে আমার ক্ষতি হবে। রাসেল ভাই সে খুব দ্রুত করে গাড়িটা টান দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পান তার সামনে থাকা একটা বড় বট গাছ তার গাড়ির সামনে পড়ে যায়। যাওয়ার পর সেখানে সেই অ্যাম্বুলেন্সটি খুব দ্রুত ধাক্কা লেগে রফিকের মাথা ফেটে রক্ত বের হয় এবং ওখানে একটা শব্দ হয় যে তুই আমাকে মেরে গেছিস, তুই ছাড় পাবি। আমি আসলে একজন জিন এবং তার নাম রুস্তম ছিল সেই জিনের। বলছে আমি সেখানে ছিলাম নামাজরত অবস্থায়, আমি রাস্তার মধ্যে নামাজরত অবস্থায় ছিলাম, আমি দেখলাম তুই আসলে এই যে ছেলেটা এইরকম সাইকেল নিয়ে যাচ্ছিল, তুই তাকে চাপা দিয়ে মেরে চলে গেছিস। এর শাস্তি কেউ না জানলেও তো আমি দেখেছি, তোর শাস্তি তো দিতেই হবে। এই বলে সেই অ্যাম্বুলেন্সটি 2-3 বার, এত ওজনের অ্যাম্বুলেন্স 2-3 বার আছাড় দিয়ে নিচে ফালায় দেয় এবং তারপর ওর কল কবজা, ওর অবস্থা শেষ হয়ে যায়। পরে এটা নিউজ হয়ে যায়, এটা কিন্তু অনেক বলা বলি ছিল গ্রাম অঞ্চলে। তারপর সেই অ্যাম্বুলেন্স এবং তাকে উদ্ধার করা অ্যাম্বুলেন্স ভেঙে চুরমার, মনে হচ্ছে যে তার ওপর দিয়ে এত বড় বুলডোজার গেছে যে ভেঙে চুরমার হয়ে গেছে রাসেল ভাই। তারপর তাকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করার পর শেষ পর্যন্ত তার হাত ভেঙে গেছে, হাতের কবজি সহ পা ভেঙে গেছে, সে চিরতরে পঙ্গু হিসাবে সে রয়েছে। এবং তারপর একটা কথা বলছেন যে তিনি মানে শেষ সময় একটা কথা বলছিলেন যে ভাই, পৃথিবীতে আসলে আমরা সবাই মৃত্যুর পথের যাত্রী, কেউ কারো ক্ষতি করবেন না, ক্ষতি করলেও এরা সঠিক সমাধানের জন্য আপনারা অপেক্ষা করুন বা তার কাছে ক্ষমা চান, কেউ পালানোর চেষ্টা করবেন না। আল্লাহ আসলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা।
আর এই ঘটনাটা সত্যতা যাচাই করার জন্য আপনি আসতে পারেন কুয়াকাটায়। তবে তার অনুরোধে আমি এলাকার নামটি বললাম না, ঘটনাটা বেশি ভাইরাল হয়ে যাবে। সো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটা হচ্ছে মিরপুরের কোনো একটা ঘটনা, এবং আমি আগেই বলে নিতে চাই মিরপুরের অনেকবারই হন্টেড, কারণ এখানে আগের থেকে নাকি অনেক জায়গাতেই গণকবর দেওয়া হয়েছিল। সেই সব বাড়ির উপরে এখন বিল্ডিং তোলা সারি সারি। এবং ঘটনা শুরু হয় এক, যার ঘটনা আমি শেয়ার করতাম, নাম হলো অপসরা। তিনি যখন ক্লাস 7-এ পড়তেন, এক রাতে কে যেন তার বাম পা ধরে খুব জোরে টান দেয়, এবং তিনি ঘুমের ঘোরে বুঝতেই পারেন নাই মানে কে জানি কি তার পা ধরে টান দিয়েছে। তো মানে মানে স্বাভাবিকভাবে সে অন্য পা দিয়ে ঠেলে আরেক কাত হয়ে ঘুমিয়ে পড়েন। সকাল উঠে পায়ের মধ্যে অনেক ব্যথা অনুভব করেন এবং মনে করেন গতকাল রাতে কে যেন তার পা ধরে টান দিয়েছিল। যদিও ভেতর থেকে দরজা লক ছিল, তার ভেতরে, বাসার ভেতর, রুমের ভেতরে কেউ ঢোকার কথা না। তো তিনি সবাইকে তাড়াহুড়া করে বাসার সবাইকে রাতে জিজ্ঞেস করে যে তাকে কেউ ডাকতে এসেছিল কিনা, এবং সবার উত্তর না, কেউ তাকে ডাকতে রুমে যায়নি। তার কিছুদিন পর তার আম্মু সকালে হঠাৎ ঘুম থেকে উঠে বলে, মানে তার মা বাথরুমে যাবার সময় নাকি কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল গতকাল। কে একজন লম্বা, মানে তিনি বাথরুমের পাশে দাঁড়িয়ে আছে, এবং তিনি ঘুমের ঘরে থাকার কারণে এটা প্রপারলি বুঝতে পারে নাই। যখন বাথরুমের আলোতে ঘুমের ঘোর কাটে, তখন তিনি মনে করতে থাকেন এত রাতে এত লম্বা লোকটা কে ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি আর তাকে দেখেন না। তার মাও সবাইকে জানায়, কিন্তু কেউ এ কথার পাত্তা দেয় না। আর 2 থেকে 3 মাস পর তার মার বড় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি কোমায় চলে যায়। যখন তিনি কোমা থেকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন, তখন তিনি কাউকে চিনতে পারছিল না। শুধু বলতো, আমি অমুক জায়গায় যাব, আমি জায়গার নামটা বলছি না। অদ্ভুত ব্যাপার, তার বাবা এবং পরিবারের কখনো কোনো মানুষজন ওই এলাকায় যায় নাই। এমনকি এমন অবস্থা যে এক সময় গড়ায় যে তাকে বেঁধে রাখা যাচ্ছিল না, তিনি চলেই যাবে সে এলাকাতে। এমন মাঝে মধ্যে দেখা যেত যে পুটলি টুটি বেঁধে রেডি যে সে ওখানে চলে যাবে। বাসায় রাতে যখন সবাই ঘুম থাকতো, তখন তার মা চুপি চুপি দরজা খোলার চেষ্টা করতো। তো ওই সময় তাদের পরিবারে অন্য কোনো সদস্য ছিল না যে তার মার হাতে মার খায়নি। তো যে অপসরা আপু ঘটনা বলেছেন, তিনিও কয়েকবার খেয়েছেন। আর তার মা যখন মারতো, তখন তাদের সবার গালের মধ্যে আঙ্গুলের ছাপ নাকি 7 দিনের মতো থাকতো। এবং তাদের বাসায় যে খালা ছিল, সে মানে তার বাসায় একটা খালা থাকতো, সেই খালাও নাকি, সে খালার আঙ্গুলে নাকি কামড় দিয়ে বাঁকা করে ফেলেছিল। তার আম্মুর মধ্যে ছিল অন্যরকম একটা শক্তি সেই সময়। যাই হোক, কোনো মতে 1 বছর পার হয়ে যায়, তার মা সুস্থই হচ্ছিল না। তো কোন একটা কারণে তাদের এই বাসাটা ছেড়ে দিতে হয় এবং নতুন বাসায় উঠতে হয়। নতুন বাসায় উঠবার পর তার মা কেমন জানি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা শুরু করে। বাসার সবাই তখন মানে খুশি হয়ে যায় যে আরে যাক, আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে। তো তার বাসা যেদিন বদলাবে, তার ঠিক কিছুদিন আগের কথা, তার রুমের সাথে ছিল একটা ব্যালকনি, এবং সে সময় বন্যা হয়েছিল বলে তার বাবা অনেক লাকড়ি কিনে বারান্দায় রেখেছিল, কারণ গ্যাস এবং পানির প্রবলেমও ছিল। তো যাই হোক, রাতের বেলা হঠাৎ তার মনে হচ্ছিল কে যেন লাকড়িগুলো বান্ডেল থেকে সরিয়ে সরিয়ে একটা একটা করে ফ্লোরে রাখছে। তো অপসর আপু তখন জানালা দিয়ে তাকালো এবং দেখলো সব ঠিক আছে। আর ওনাদের ব্যালকনি ওনার রুমের সাথে লাগানো, কেউ গেলে তিনি দেখবেন সাথে সাথে। তো সবার সাথে সাথে সেই শব্দ আবার শুরু হয় পাগলের মতো। তিনি এক চিৎকারে তার বাবা মা রুমে চলে যায় এবং বলে, তার বাবা এসে সব চেক করে, কিন্তু কিছুই ছিল না। তো নতুন বাসা ওঠার পর তার মা অনেকটাই সুস্থ হয়ে যায়, কিন্তু আগের কোনো কিছুই তার মনে নাই, সব ভুলে গেছে। এবং ডাক্তারও বলে যে অবস্থা এত খারাপ ছিল, যদি সার্ভাইভ করবে এটাই মিরাকল। তো অপসর আপুর যে নতুন বাসাটা উঠেছিল, সেইটা অ্যাকচুয়ালি একদম অন্ধকার, এবং 2টা বাড়ির মাঝখানে একটা বাড়ি আর কি, যেটাতে কোনো আলো বাতাস নেই। একটা বিল্ডিং হতো আর একটা বিল্ডিং এর দূরত্ব মাত্র 1 হাতের মতো। এতই অন্ধকার ছিল যে দিনের বেলা তো সব লাইট জ্বালিয়ে রাখতে হতো। বাড়িওয়ালারা ছিল 3 ভাই, এবং পাশাপাশি বাবার পৈতৃক সম্পত্তিতে তারা পাশাপাশি 3টা বাড়ি করে। এবং এই বাড়িতে উঠবার পর তিনি বাসায় সবসময় একা থাকতেন। দেখা যেত তার বাবা মা বাইরে থাকতো, এবং মোস্ট অফ দ্য টাইম তিনি অসুস্থ থাকতো এবং জল লেগেই থাকতো। তার ছোট ভাইটা সারাদিন স্কুলে থাকতো, এবং তার বাবা মা চাকরি করতো, মা শুরুতে চাকরি করতো, এবং ভাইটা কোচিং নিয়ে থাকার কারণে তো বাসায় আসতে লেট করে। তো তিনি থাকতেন একাই। এইদিকে বাসাটা ছিল দিনের বেলা অন্ধকার। তো 1 মাস পর কেটে যায়, তখন রাত 10 থেকে 10:30 হবে। তিনি খুব জ্বর, তার খুব জ্বর ছিল ওই দিন, এবং তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবেন, এবং ওয়াশরুমে তিনি ঢুকেছিলেন, তখন তার পরিষ্কার মনে ছিল কিচেনের ফ্যানটা অফ। ওই দিন বাসায় কেউ ছিল না, কিন্তু তিনি যখন ওয়াশরুম থেকে বের হলেন, দেখলেন কিচেনের ফ্যানটা খুব জোরে ঘুরছে এবং অস্বাভাবিকভাবে। তখন তার মনে হতে লাগলো তার আম্মু এসে গেছে।
মনে হচ্ছে রান্না করছে। তিনি রুমে গিয়ে বলেন, আম্মু এক গ্লাস পানি দাও তো। কিন্তু কোনো খবর নাই। কিন্তু কিচেন থেকে পাতিল নাড়াচাড়া করার শব্দ আসছে, কেউ রান্না করছে এবং মেইন গেট লাগানো, কিন্তু ফ্যান চলছে। তো উনি বলছে বাসায় তো থাকার কথা, কাহিনী কি? তিনি বাসায় একা, তাহলে কিচেনে কে? তো তাদের বাসায় 5 তলায় তার বাবার একটা বন্ধু থাকতো এবং মাঝে মধ্যেই তার বাবা ওইখানে যেত এই টাইমটায়। তিনি এক চিৎকারে দরজা খুলে রেখে ওই 5 তলায় যায় সাহায্যের জন্য এবং হাঁপাতে হাঁপাতে দরজা নক করে দেখে সেই ফ্ল্যাটে তার বাবা তার বন্ধুর সাথে কথা বলছে। তো তিনি জিজ্ঞেস করেন, তুমি কখন আসছো? তখন তার বললো, বেশ কিছুক্ষণ আগেই এসছে। কি হয়েছে? তো ওই অপ্সরা আপু বলে, তুমি আমাকে একা রেখে যাও, আমার তো ভয় লাগছে, কিচেনে কে জানো আছে। এটা বলার সাথে সাথে তার বাবা দৌড় দিয়ে বাসায় যায় এবং দেখে কিচেনের ফ্যানটা চলছে এবং জোরে জোরে ঘুরছে এবং সবাই খুব ভয় পেয়ে যায়, শক খেয়ে যায়। তো আফসর আপু এরকম সোফার উপর পা তুলে বসে এমনকি পানি চেয়ে নামার জন্য এত ভয় পাচ্ছিল সেদিন। তার মা বলে যে পাশের বিল্ডিং এ কাজ চলছিল, হয়তো তুমি এটা তো তোমার মনের ভুল, এরকম ভয় থাকবার কারণে তুমি, এটা কোনো সমস্যা না। পর থেকে তিনি তার মার সাথেই ঘুমাতেন। তো এরকম করে 4-5 মাস কেটে যায় এবং তার মা তাকে যথেষ্ট, মানে যে রাত্রেবেলা দেখা যেত ঘুমালে যে বাথরুমে গেলেও তার মা উঠে বসে থাকতো। তো এর মধ্যে তার বাবা অফিসে ট্রেনিং এর জন্য রাজশাহী চলে যায় এবং বাসায় তখন ছিল তিনি, তার মা এবং তার ছোট ভাই। এবং বড় কোনো ছেলে মানুষ ছিল না, তার ছোট ভাই তো ছোট, বড় কোনো ছেলে মানুষ ছিল না। তো একদিন তার আম্মুর জন্য পানি নিয়ে রুমে ঢুকছিল, তখনই তার রুমের ফ্যানটা ছিল বন্ধ। তো হঠাৎ করে একা একা চালু হয়ে যায়। ওই মুহূর্তে তার ভাই এবং আম্মু দুজনেই বেডে বসা। তো তার ভাই তখন ভয় পেয়ে যায় এবং রাতের বেলা অপ্সরা আপুও ভয় পেতে থাকে। এবং সেদিন রাতের বেলা তার আম্মুর সাথে 2 ভাই বোন ঘুমায় এবং তারা একসাথেই ওই দিন রাতের বেলা প্রত্যক্ষ করে যে কম্পিউটার টেবিলের সামনে একটা চেয়ার ছিল, সেটা হঠাৎ করে হ্যাচকাকে যেন টান দিয়ে নিয়ে গেল। এবং সব যে তার মা এবং তারা সবাই একসাথে দেখে যে চেয়ারের জায়গায় নেই, এটা অন্য জায়গায়, এটা কেউ সরায় নেই। তারা 3 জন কিন্তু ওই রুমে, ওই বাড়ি তার বাসায় ফ্ল্যাটের কেউ নাই। সেই রাতে তার মা সারা রাত ঘুমায়নি এবং সকালে তাদের সারাতো ভাইকে ডাক দেওয়া হয় এবং যেহেতু অপ্সরাপুর বাবাও বাসায় নেই, ওই ভাই যেন তাদের বাসায় শুধুমাত্র রাতের বেলা থাকে সেই রিকোয়েস্টে সেই খালাতো ভাইকে নিয়ে আসা হয় এবং খালাতো ভাই রাজি হয়। তো যেদিন থাকে, পরের দিন আসে এবং রাতের বেলা থাকে। তো পরের দিন সকালবেলা, ওই এক রাত থাকার পরে তো ভাই পরের দিন সকালবেলা তাকে জিজ্ঞেস করে, কিন্তু তুই অত রাতে রুমে কি করছিলি রে? ডিম লাইটে বোঝা গেল তোকে ভূতের মতো লাগলো। তিনি বলেন, কি বলো? আমি তো আম্মুর সাথে ঘুমাইছিলাম। এবং অপ্সরাপুর আম্মু একই কথা বলে যে হ্যাঁ, ও তো আমার সাথে ঘুমিয়েছিল। তো তার ভাই বলে যে আমি ক্লিয়ার দেখলাম, তুই কাহিনী কি? তখন অপ্সরাপুর আম্মু বলে যে আরে তুই কি বলিস, আমি তো ওয়াশরুমে গেলাম, উঠে বসে থাকি, তুই কি দেখছিস বুঝলাম না। তো তার খালাতো ভাই কিছুক্ষণ চুপ করে থাকার পর বললো, খালা আমি আজকে চলে যাব, আমার কিছু কাজ আছে, রাতে থাকতে পারবো না, আমি আমার ছোট ভাইকে পাঠিয়ে দিব না। তো তার কথা মতো ঠিক 2 দিন পর তার ছোট খালাতো ভাই, ওনারই ভাই আসে এবং প্রথম দিন রাতের বেলা থাকার পর ঠিক একইভাবে সকালবেলা বলতে, কি রে কাল রাতে তুই ডিম লাইটের মধ্যে সোফায় বসেছিলি কেন? কি করতেছিলি এত রাতে? এত ডাকলাম, এত জিজ্ঞেস করলাম, কথাই বললি না। আমি তো ভাবলাম না কি, পরে রুমে গিয়ে ঘুমায় গেলাম। তখন তিনি বলেন, অপ্সরা আপু বলেন, কই না তো, আমি তো আমার আম্মুর সাথে ঘুমাইছিলাম। একই অবস্থা। তিনি শোনার পর বাসায় 1 মুহূর্তের জন্য থাকলো না, কোনো রকম ফ্রেশে বের হয়ে গেল। তাকে হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিছু বললো না এবং এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং তাদের বাসা খালিই থাকে। কোনো বড় আর সাহসী মানুষ নাই যে তাদেরকে ওখানে হেল্প করবে কিছু একটা। তো দিনে দিনে অপ্সরা আপু আস্তে আস্তে অসুস্থ হতে থাকে আরো বেশি। তো ওই মুহূর্তে গ্রাম থেকে তার আপন নানাকে নিয়ে আসা হয়। তো তার নানা ছিল 5 ওয়াক্ত নামাজি মানুষ। তিনি আসার 2 দিনের মাথায় তাকে সকালে ঘুম থেকে উঠে বলে, এই তুই একটু সাবধানে থাকবি তো। অপ্সরা আপু হাজারবার জিজ্ঞেস করার সত্ত্বেও তার নানা তাকে কিছুই বলে না এবং সেদিন দুপুর পর্যন্ত তার শরীর বেশ দুর্বল হতে থাকে এবং রাতের বেলা শরীর মারাত্মক কাঁপুনি দিয়ে ওঠে এবং বারবার ঘুমের মধ্যে তিনি বিড়বিড় করে কি জানি বলছিল এবং রাতে তার মা না ঘুমাতে পেরে সজাগই থাকে। তো সকালে উঠে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং অনেকবার চেষ্টা করা হলেও তাকে তার শরীর এত দুর্বল ছিল যে তাকে চেষ্টা করেও নিতে পারেনি, হাঁটতেই পারছিল না। তো রাতের বেলা অপ্সরা আপু অনেক চিৎকার চেঁচামেচি করে এবং জানালার পাশে তিনি ঘুমাতেন এবং সেই জানালা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য চিৎকার করতে থাকেন, সবাইকে বলতে থাকে যে আমি বের হয়ে যাব, আমাকে এই জানালা দিয়ে চলে যাব। এবং এই অবস্থা প্রায় কয়েকদিনের। তার নানা আর তার আম্মু কেউই তার সাথে পারছিল না। হঠাৎ করে কোথা থেকে এত শক্তি চলে আসে? সকালে উঠে তার আম্মু যখন এসব তাকে বলে, তার এসব কিছুই মনে নাই। একই রাতে ওই করেসপন্ডিং রাত গভীর হওয়ার পর তিনি জানালা ধরে নাকি অনেকক্ষণ বাইরে তাকিয়েছিল
এটা তার মা ওই রাতে ঘুম ভাঙার পর দেখেছিল, যে তিনি বাইরে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তো তার মা তাকে জিজ্ঞেস করে, কি রে মা, তোর কি হয়েছে, শরীর কি বেশি খারাপ লাগছে? তিনি কোনো জবাব দেন না। হঠাৎ তিনি নাকি কাঁদতে কাঁদতে জবাব দেন, আম্মু, জানালার বাইরে আমার মতো একটা মেয়ে আছে, ও আমাকে যেতে বলে ওর সাথে। এটা শুনে তার মা খুব ভয় পেয়ে যায় এবং সকালে উঠে তার সেই খালাতো ভাইদের বলে, তোরা একটু বাসায় মেয়েটাকে যেভাবে হোক বাসায় আয়, মেয়েটাকে যেভাবে হোক ডাক্তারের কাছে নিতে হবে। এবং তার খালাতো ভাইরা কেউই বাসায় ঢুকতে রাজি হয় না। তারা বলে, আমরা নিচে থাকবো খালা, তুমি নিচে নিয়ে আসো। তো অফসর আপু এতই দুর্বল ছিল যে তার পক্ষে খাট থেকে নামাই সম্ভব হচ্ছিল না। তো খালাতো ভাইরা বলে, খালা আপনি আগে বাসা চেঞ্জ করেন, তারপর আপনাকে আমরা সব বলবো। এই অবস্থায় অল্প সময় বাসাও বদলানো যাচ্ছে না এবং তার আব্বুও নাই। তো হঠাৎ করে 3 দিন পরে তার এক খালাতো ভাই ফোন দেয়, ওই খালাতো ভাইদের মধ্যে একজন বলে যে, খালা আপনাদের বাসার পাশের গলিতে একটা বাসা পেয়েছি, আমরা সব ঠিকঠাক করে ফেলেছি, আপনারা রেডি হন, 2 দিনের মধ্যে বাসে উঠবেন। তো কথা মতো অফসরাপুর আম্মু বাসাটা না দেখেই সেই বাসায় উঠে পড়ে এবং কাকতালীয় ভাবে ওই বাসা ছাড়ার পর তার মা যেভাবে সুস্থ হয়েছিল, এই বাসা ছাড়ার পর অফসর আপু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। সুস্থ হওয়ার পর একে একে সবাই বলছিল, ওই বাসায় একটা মেয়ে আছে ঠিক অফসর আপুর মতো দেখতে, সেই মেয়েটা যেই রুমে আপুরা ঘুমাতো ঠিক সেই রুমেই ফাঁসি দিয়েছিল। এটা আবার সেই বাড়িওয়ালা লুকিয়েছিল এবং সে এইসব ঘটনাটা কি তার ভাইরা শুনেছিল ওই বিল্ডিং এর ভাড়াটিয়ার কাছ থেকে। তো মেয়েটা ফাঁসি দিয়েছিল প্রেম ঘটিত কারণে, তাই কোনো ছেলে মানুষ আসলেই তারাই দেখতো শুধু মেয়েটাকে। এভাবে 1.5 বছর কেটে যায়, তার আর কোনোই প্রবলেম হয়নি। এবার আসা যাক আসল ঘটনায়। এতক্ষণ যা যা ঘটছিল, যা যা শুনলেন, তার মেইন রিজনে যাই। অফসর আপুর রাশি হচ্ছে তুলা। গেল বছর তিনি প্রায় সময় খুব অদ্ভুত আচরণ করত এবং আতঙ্কে থাকতো। তার মনে হতো কেউ একজন তার সাথে আছে, তাকে দেখে সব সময়। প্রায় তিনি বাসায় বললে কেউ বিলিভ করতো না। ধীরে ধীরে প্রবলেম আস্তে আস্তে বাড়তে থাকে। তিনি দেখা যেত রাতের বেলা প্রতিদিন একা একাই হাসতো, একা একাই বিড়বিড় করতো। তার ছোট ভাই দেখতো কারণ সে তার সাথেই ঘুমাতো, যদিও এগুলো তার কিছুই মনে নাই। আস্তে আস্তে তিনি অনেকটা ডিপ্রেশনে চলে যায়, এমনকি তিনি কয়েকবার সুইসাইড করার ট্রাই করে। তার পরিবার বেশ চিন্তায় পড়ে যায় তাকে নিয়ে, হঠাৎ করে এত বেশি চিন্তা এবং হঠাৎ করে তিনি এত বেশি সাদা হয়ে গেছিল, মনে হচ্ছে শরীরে হিমোগ্লোবিন কমে গেছে। তখন দিন দিন তার শরীরে রক্ত কমে যাচ্ছিল, এটা তার ভাষ্য মতে। এবং 2টা ডাক্তার দেখানোয় কোনো লাভ হয় না। শেষে তাকে সাইকোলজিস্ট দেখানো হয় এবং তিনি বললেন যে, দেখেন ছোটবেলা থেকে একা একা ছিল, একা একা স্কুলে গেছে, কলেজে গেছে, একা একা ফিল করার কারণে এই অবস্থা। তো ফ্যামিলি মেম্বার ছাড়া ছোটবেলা থেকেই কারোর সাথে তিনি বন্ধুত্ব করতে পারে নাই, কোনো বন্ধু বান্ধবী নেই বললেই চলে। এমনকি অপসরাপু রুমে থাকতেই পছন্দ করতো এবং বাসায় গেস্ট আসলে কারোর সাথে কথা বলতো না, এমনকি বাবা মার সাথেও কোথাও যেতে চাইতো না। এসব দেখার পর টেনশনে তার বাবা একটা ডিসিশন দেয় যে তাকে বিয়ে দিলে হয়তো তিনি ঠিক হয়ে যাবেন। লোকজনের সাথে কথাবার্তা বলা, সামাজিকতা মেনটেন করা, হয়তো বিয়ে দিলেই ঠিক হবে। তাই মাত্র 19 বছর বয়সে তাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করে। অনেক সম্বন্ধ আসে কিন্তু অনেকে রাজি হয় না, কারণ বয়স অনেক অল্প। তো কথা চলাকালীন পর্যায়ে বিয়ের ক্ষণখান একটা সময় ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার কথা শুনে প্রায় তিনি নিজের গলা নিজেই চেপে ধরত। বাসার কেই বিয়েতে রাজি ছিল না, তার বাবার জোরাজোরিতেই পরবর্তী সময় সবাই রাজি হয়। আর তিনি যখন গলা চিপে ধরতো রাতের বেলা, তখন তার ছোট ভাই সেটা সরাতো, তার ছোট ভাই অনেক হেল্প করতো। তো একটা সময় তার বিয়ে হয়ে যায় এবং তা খুব কম মানুষই জানতো যে তার বিয়ের কথা। এবং যারা জানতো তারা সবাই বলতো, কিভাবে এত তাড়াহুড়া করে কাউকে না জেনে বিয়ে দিচ্ছিস, ছোট মেয়ে শুনলাম, কিন্তু মানসিক প্রবলেমও তো আছে। তো নানান জনের নানা রকম কথাবার্তা। তো বিয়ের রাতের বেলায় তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়ে হয়, তাকে নিয়ে শ্বশুর বাড়ির গ্রামে চলে যাওয়া হয়। সারা রাত তিনি অসুস্থ ছিল এবং পুরো রাস্তা তিনি বমি করেন, যা মোটামুটি 10 থেকে 12 বার। এবং প্রচন্ড জ্বর নিয়ে তিনি তার শ্বশুর বাড়িতে ওঠেন এবং উঠতে উঠতে ভোরবেলা হয়ে যায়। তো সেদিন রাতের বেলা আবারও সেই প্রবলেম, তিনি নিজের গলা নিজে চেপে ধরেছেন। তো তার স্বামী পাগল দেখে, এইসব দেখে পাগল প্রায় অবস্থা, এটা কি অবস্থা, এটা কি স্বপ্ন, এই তুমি নিজের গলা নিজে চেপে ধরছো কেন? তার ঘুম ভেঙে যায় এবং সে কান্না জুড়ে দেয়। এটা তিনি ঘুমের মধ্যে করছিল এবং বলতে থাকে, কেউ একজন আমার গলা চেপে ধরে, আমাকে সাথে যেতে বলে, আমি যাব না। এবং আমি যখন যাব না বলি তখনই আমার গলা চেপে ধরে এবং আমার বুকের উপরে এসে কথা বলে, আমার বুকের উপরে এসে আমাকে, আমি ওর ফেস দেখতে পাই না। এটা অপসরাপু বলছিল তার হাজবেন্ডকে। তার স্বামী এসব কথা শুনে ভয় পেয়ে যায় এবং কাউকে কিছু না বলে ডিরেক্টলি তার খালাকে, অপসরাপুর খালাকে কল করে, বলে ও আজ রাতে সারা রাত ঘুমে কথা বলেছে, নিজের গলা নিজে চেপে ধরে রাখে। তার খালার কথা গুরুত্ব না দিয়ে বলে ও কিছু না, মেডিসিন নিতে ভুলে গেছে দেখে হয়তো প্রবলেম হচ্ছে।
তো সেই রাতের পর শুরু হয় এক নতুন তুফান। সেই রাতটি ছিল এমন যে তার কাছে মানে তার কিছুই সে রাতের ব্যাপারে মনে নাই। সেই রাতে তিনি কি করেছে তার কিছুই মনে ছিল না। তিনি ঘুমের মধ্যেই নাকি নিজেকে খামচি দিয়ে খামচি দিয়ে শরীরে দাগ করে দিয়েছে। তার স্বামী তাকে বারবার বলছিল ঘুম থেকে তোলার জন্য, কিন্তু তার ঘুমই ভাঙছিল না। তার হাত পা সব বাঁকা হয়ে যাচ্ছে এবং বারবার তিনি বলছিলেন, আমি যাব না তোমার সাথে, আমি আমার স্বামীকে ছাড়বো না, তুমি আমাকে কখনোই নিতে পারবে না। তো এইসব দেখে তার স্বামী একদম পাগল প্রায় অবস্থা। সে যতই তাকে তোলার ট্রাই করে, তিনি ততই তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে বেড থেকে। এবং তিনি বলছিল, কাছে আসবি না, ও আমার ছিল, তুই কে আজ ওর কাছে চলে আসলি, আজ ওকে আমি নিয়েই যাব, তুই ওকে ছুঁয়ে অনেক বড় ভুল করে ফেলছিস, এসব অনেক কথা। তো কোনো উপায় না পেয়ে তার স্বামী বাসার সবাইকে ডেকে তুলল এবং অপ্সরা আপুকে জাগানোর ট্রাই করে অনেক কষ্টে তার ঘুম ভাঙে এবং তিনি চোখ খুলতেই বুঝতে পারে অনেক দুর্বল হয়ে গেছে তিনি। ঘুম ভাঙার পর তিনি সাথে সাথে বলেন, আমি মধু খাবো। এটা বলেই তিনি ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তো অপ্সরা আপুর বাসা থেকে ফোন আসতে থাকে এবং বলে যে একটা হুজুর আনা হবে। সেই হুজুর বলেছে অপ্সরা আপুকে যেন কোনোভাবেই রুম থেকে বের হতে না দেওয়া হয় আর ঘুমাতে যাতে না দেওয়া হয়। সেই রাতে অপ্সরা আপুর স্বামী, তার শাশুড়ি এবং যা সবাই ওনার হাতে থাপ্পড় খেয়েছে শুধু একটাই কারণে, তুমি ঘুমাতে দিলেই তিনি ঠিক হয়ে যাবে। এবং ঘুমাতে দিলে দেখা যায় যে তিনি হাত পা বাঁকা হয়ে যায়, তার শরীর ঝাঁকে দিয়ে উঠে থাকে। কোনোভাবে ভোর হয় এবং সেই ভোরের বেলা সকালবেলা হুজুর আসে। অপ্সরা আপু তখন অনেক দুর্বল এবং হুজুর এসে বলে, এই মেয়েকে বাঁচানো সম্ভব না, পুরো শরীর আর চোখ হলুদ হয়ে গেছে এই মেয়ের। তো অপ্সরা আপুর বাবা মা তো ঢাকায় তখন এবং টেনশনে, আর এদিকে তার স্বামী কান্নাকাটি করছে, ভয়ঙ্কর অবস্থা। অনেক কষ্টে করে সেই জিনকে ডেকে আনা হয়। সে শুধু অপ্সরা আপু ঘুমালেই তার সাথে কথা বলে, বিধায় তার চেহারা তিনি কখনোই দেখেন নাই। তাকে ডেকে আনার পর জিনটা বলে, আমি ছোট থেকে ওকে পাঠা দিয়ে আসছি, প্রথম যখন ওকে অন্য জিন ধরতে চেয়েছিল আমি রক্ষা করেছি, ওর মাকে আমি সুস্থ করেছি, দ্বিতীয়বারও যখন ধরেছিল আমি তুলে এনেছি, ওকে তাবিজ করতে চেয়েছে ওর চাচারা, আমি কয়েকবার ওকে বাঁচিয়ে রেখেছি, আর সে কিনা অন্য ছেলেকে বিয়ে করবে, ওকে আমি নিয়েই যাব। তো সেই জিনকে কোনোভাবেই বোঝানো সম্ভব ছিল না, সে নিবে এটা বলে সে চলে যায় এবং অনেক ডাকার পর আর হাজির হয় না। হুজুর বলেন, আজ রাতে ঘুমানোর আগে কিছু করতে হবে, তা না হলে ওকে ওরা নিয়ে যাবে। তো হুজুর বলে যে আচ্ছা, ওনার সবচেয়ে প্রিয় জামাটা দেন যেটাতে ওর শরীরের গন্ধ আছে, এবং ওইটাতে হুজুর নিয়ে চলে যায়। সাথে পুরো রুম সাদা সুতা দিয়ে ঘিরে, রুম জানালা দরজা সামনে দিয়ে মানে বন্ধ করে ধোঁয়া টাইপের কিছু একটা দিয়ে চলে যায়। তো ওই ধোঁয়াতে কেউই কাশে না, কারোরই কোনো প্রবলেম হয় না, শুধু কেসেছিল কাশ তো খালি অপ্সরা আপু। তো হুজুর তার জামা নিয়ে চলে যায় এবং পরে কল দিয়ে বলে, আমি তোমাদের ঘরের পাশে যে খালটা আছে ওইখানে একটা বস্তার ভেতর ওই জামাটা রেখে দিয়েছি, আর বলেছি এবার তুমি এই মেয়েকে নিয়ে যেতে পারো, আমরা তোমাকে দিয়ে দিলাম মেয়েটাকে। তিনি বলেন, আমি আজ আসবো না, আমি যদি আসি তাহলে সে আমার পেছনে পেছনে আসবে ঢোকার জন্য। আমি একটা তাবিজ দিয়ে পাঠাচ্ছি, এইটা মেয়েকে পারাবেন মেয়েকে যত তাড়াতাড়ি পারবেন পড়াই ফেলবেন, সেই জিন বোঝার আগেই যে তাকে বোকা বানানো হয়েছে, তা না হলে খুব ভয়ঙ্কর হবে, তাই তাড়াতাড়ি তাবিজ পড়তে হবে। সেই রাতে তিনি শুধু ঘুমালেন আর বাকি সবাই জেগেছিল তাকে পাহারা দেবার জন্য। সেই হুজুর রাতে অনেকবার কল দিলেন কোনো প্রবলেম হচ্ছে কিনা, না, সেই রাতে আর কিছুই হয়নি। দিন হতেই ঢাকায় ফিরে আসেন অপ্সরা আপু। সেই হুজুর তাদের বাসায়ও আসে এবং একই অবস্থা সাদা সুতা দিয়ে ঘিরে দেয় এবং সেই ধোঁয়া দিল। যারা অপ্সরা আপুর কাছে থাকেন সবাই তাকে আশেপাশে থাকবেন তাদের সবাইকে তাবিজ দেওয়া হলো। তিনি ভালোই ছিল, ডাক্তারের কথা মতো মেডিসিন নিচ্ছিল আর হুজুরের দেওয়া ওষুধ খাচ্ছিল, কারণ তার সাথে সেই জিন থাকার কারণে তার শরীরে অনেক রক্ত কমে গেছে। তার হাত থেকে প্রায় তাবিজটা খুলে যেতে চাইতো, সেটা একবার না হয় কয়েক হাজার বার, এবং সেটা যতই টাইট করে বাঁধা থাকুক না কেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, সে বলছে, আমি যাইনি, আমি আছি তোর সাথে, তোর জীবনে যখন নতুন কেউ আসবে, তোর যখন বাচ্চা হবে, আমি আবার আসব। তিনি ভয় পেতে লাগলেন, ছোট ছোট শব্দ ভয় পেতে লাগলেন, ভয় এমন পেতে লাগলেন এই বুঝি সত্যি কেউ আসলো। সবাই ধরে নিয়েছে এটা তার মেন্টাল প্রবলেম। যে সাফার করে শুধুমাত্র সেই বোঝে তার দিনগুলো কিভাবে যায় এবং কত বাজেভাবে যায়। এমনকি অল্প সাউন্ডও তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন মাঝে মাঝে। তিনি জানেন না ভবিষ্যতে কি হবেন, ভবিষ্যতে কি হতে পারে তার সাথে। ওনার প্রশ্ন একটাই, আসলে কি আসবে সে জিনটা তাকে নিতে? এটা ছিল তার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অপ্সরা আপু আপনার ঘটনার জন্য। আমি ঘটনাটা পেয়েছি এবং সাথে সাথে আপনাকে মেইল করেছি যে আপনি আপনার ঘটনাটা সিলেক্ট করেছি। আপনার ঘটনাটা অসম্ভব সুন্দর এবং আল্লাহ আপনাকে ভালো থাকুক, আল্লাহ আপনাকে সুখে রাখুক এবং সুস্থ রাখুক।
আর যেন ফার্দার কোনো প্রবলেম আপনার মধ্যে না জয়েন করছেন নতুন, তাহলে আমাদের পেজ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব বাটন হিট করতে ভুলবেন না। কমেন্ট করুন বেশি বেশি। আপনারা জানেন আমাদের কমেন্টে যারা আমাদের ফ্যানরা যারা কমেন্ট করছে তাদের থেকে প্রতি সপ্তাহে আমরা একজন ফ্যান অফ দ্য উইক নির্বাচিত করছি। ইউটিউব, ফেসবুক এবং ফেসবুক গ্রুপ পেজ দুইটা মিলিয়ে আমরা এইটা সিলেক্ট করছি। তো আছেন সাথে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সময় নষ্ট না করে, সেই ঘটনাটা আমাকে জাহিদ ভাই পাঠিয়েছে এবং এই ঘটনাটা হচ্ছে ঢাকা শহর কোনো একটা এলাকায় এবং এইটা হচ্ছে 2015 সালের ঘটনা। তো ওই এলাকার কাছে বাঁধন নামে একটা ছেলের বসবাস তার পরিবারের সাথে। তো সেই এলাকার স্থানীয় বাঁধনরা এবং বাঁধনের পরিবারের 6 জন সদস্য, তার মা, বাবা বা ওর বড় বোনের স্বামী এবং বাঁধনের ছোট বোন। বাবা হচ্ছিল ব্যবসায়ী। তো বাঁধনরা এক বাবার এক ছেলে। তো বাঁধনের বয়স তখন 16 বছর। তো ছোটবেলায় তার দাদির কাছ থেকে ভয়ের গল্প টল্প অনেক বেশি শুনতো। তো এক সময় তাদের পাশে যে মাদ্রাসা ছিল সেখানে অনেক লোকজন আসতো জিনে আক্রান্ত, সেখানকার হুজুররা ঝাড়ফুঁক দিত, সেইটা সে আবার মাঝে মধ্যে দেখতো, উৎসুক হিসাবে দেখতো আর কি। কারণ মাদ্রাসায় সে ঢুকতে পারতো, তার বাবা ওই মাদ্রাসার কমিটির একজন দায়িত্বরত কর্মকর্তা ছিল ওই মুহূর্তে। তার ছেলেটার স্বভাব ভালো ছিল না, ছেলে ছিল বাউন্ডারি স্বভাবের এবং একমাত্র ছেলে থাকায় অনেক আশকারা পেয়েছিল। এলাকার মধ্যে অনেক দুষ্টুমি করতো, ইত্রামি করতো। তো একদিন এক পুরাতন বইপত্রের দোকানে বসে বন্ধুরা আড্ডা দিচ্ছিল। তো ওই আড্ডার মধ্যে তার একটা বইয়ের দিকে চোখ পড়ে, হলুদ মলাটের। সেই বইটাতে তুলে দেখে এবং বইটার মধ্যে দেখে যে জাদু এবং তাবিজের কিতাব, কিন্তু বাকি অংশটা ছিল সেরা। সে বইটা সে সাথে করে লুকায় নিয়ে আসে, কেননা জাদু এবং তাবিজের কিতাব লেখাটা তাকে আকর্ষিত করে। সেদিন রাতে সে মনোযোগ দিয়ে বইটা পড়ে এবং দেখলো কত শত জিনিসপত্র বশ করার সিস্টেম, ফসল ফলানোর তাবিজ, ব্যবসা উন্নতি করানোর তাবিজের পদ্ধতি, আর কত কি। সেই বইতে সে আরও কিছু পদ্ধতি দেখলো, যেটা দেখলো যে ওই মাদ্রাসার যে হুজুররা ব্যবহার করতো, সেইগুলা যখন জিনে আক্রান্ত লোকজনরা ঠিক করতে আসতো, ওই হুজুররা সেগুলো ব্যবহার করতো। এবং সে মানে দেখে মাথা খারাপ হয়ে যায়, যে মারাত্মক অবসেসড হয়ে যায় সে বইটার প্রতি। তো এর মধ্যে 2 মাস চলে যায় আর এর মধ্যে সেই বইটার সব অংশ পড়ে ফেলে। একদিন তার এক বন্ধুর সাথে প্রচণ্ড ঝগড়া হয়, আর সে এতটাই রেগেছিল যে সে ঠিক করে তাকে এরকম পিটিয়ে ঠিক করবে না, তাকে তাবিজ করে উচিত শিক্ষা দিবে। তো সেই রাতে সে বইটা ঘাটে এবং বইটাতে একটা পদ্ধতি বের করে। সেই পদ্ধতিতে কাজ করতে গেলে কিছু জিনিসের দরকার ছিল, সাথে দরকার ছিল একটা কালো মোরগ। তো সেই জিনিসপত্র সে সংগ্রহ করে। প্রথমে 2টা আলাদা কাগজে সেই বইয়ের নির্দেশ মোতাবেক সে দেখে যে বাম হাত দিয়ে আরবিতে লেখাগুলো সে তাকে লিখতে হবে। এবং সে কোরআন পড়তে পারতো না, তাই সে জানে না সে কি লিখছে। আর মোরগের রক্ত দিয়ে সেটা লিখতে হবে এবং সেটা শেষ করে সে, এবং বাকি কাজগুলোও সে শেষ করে। কাগজে সে সূরার 1 থেকে 9 নম্বর আয়াত সে উল্টা করে লেখে, কেননা সে সেই তাবিজের কিতাব দেখেই লিখছিল আর সেই কালো মোরগের রক্তে লিখছিল। সে জানতো না আসলে কি লিখছিল। এরপরে সে আরো কিছু কাজ করে এবং সেই কিতাবে লেখা ছিল সব নিয়ম পালন করে সেই রক্ত দিয়ে আরবিতে লেখা কাগজটির 2 কবরের পাশে মাটি খুঁড়ে গাঁথতে হবে আর একটা গাছে ঝুলিয়ে দিতে হবে। তো সেই তাদের কোনো একটা এলাকার কবরস্থানে সেই তাবিজটা গেড়ে আসে এবং আরেকটা তাবিজ সে গাছে বেঁধে দেয় এবং সে অপেক্ষা করতে থাকে তার বন্ধুর কি পরিণত হবে। কিছুদিন পর যাওয়ার পর তিনি বাসায় সন্ধ্যায় বাড়িতে ছিল, ছোট বোনের জন্মদিন ছিল এবং সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। এমন সময় বাঁধন যে চেয়ারটায় ছিল সেই চেয়ারটায় বাঁধনকে প্রায় 3 থেকে 4 গজ দূরে কেউ আচমকা ছুঁড়ে ফেলে। কোনো কিছু বোঝার আগেই বাঁধনকে পুনরায় ছুঁড়ে ফেলে ডাইনিং টেবিলের উপর অদৃশ্য কোনো শক্তি, এবং ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সবাই। মা বোনরা কান্না শুরু করে দেয়। ওই মুহূর্তে বাঁধন বেহুশ ছিল আর মুখ দিয়ে ফেনা আসছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় তার বাম হাত ও বাম পা ভেঙে গেছে। তো বাঁধনকে হাসপাতালে নেওয়ার পথে সেই মাদ্রাসার যে অধ্যক্ষ তাকে ফোন দেয় তার বাবা এবং জিজ্ঞেস করে বাঁধনকে আকস্মিকভাবে এরকম ওদিক ছুঁড়ে ফেলা হয় এবং সবাই পাগল হয়ে গেছে দেখে। তো মাদ্রাসায় যেহেতু ঝাড়ফুঁক দেওয়া হতো, তো কোনো জিনের বদ নজর হতে পারে। সেই মাদ্রাসার প্রধানকে বলে যে আপনারা একটু জানেন আপনাদের তো অনেক ইয়াটিয়া আছে, আপনারা খুঁজে বের করার ট্রাই করেন। তো সেই রাতে বাঁধনের বন্ধুলা ভাই এবং বাঁধনের ছোট বোন বাসায় আসে এবং এসে দেখে পুরা ফ্ল্যাট তছনছ হয়ে আছে এবং দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। তাদের চোখের সামনে ফ্ল্যাটের দরজায় প্রচুর কিলঘুষির শব্দ আসছে। তারা অনেক ভয় পেয়ে যায়। আপনারা নিজেরা চিন্তা করেন, আপনারা বাসায় ঢোকার পর দরজার মধ্যে যদি কিলঘুষির শব্দ আসতে থাকে তাহলে কিরকম লাগবে, কিন্তু কেউ নাই। তারা ভয়ে ফ্ল্যাটের দরজা খুলে বের হয়ে যায়।
তো ওই দিন ফজরের নামাজের পর বাঁধনের বোন এবং দুলাভাই যা দেখেছিল তা মাদ্রাসার প্রধানকে জানানো হয়। আর ওইদিকে বাঁধনের অবস্থা খুব খারাপ, বাম পা এবং বাম হাত ভেঙে গেছে। পরদিন দুপুরে বাঁধনের হুঁশ আসলেও সে কথা বলছিল না, দাঁতে দাঁত লাগিয়ে রেখেছিল। তো ওই মুহূর্তে বাঁধনের চিকিৎসা চলছিল। এর মধ্যে বাঁধনের বাবা সেই মাদ্রাসার প্রধানের সাথে দেখা করে এবং ওনার কাছে জানতে চায় ঘটনা কি, কেন হঠাৎ করে সবার সামনে এরকম আছাড় মারলো এবং ফ্ল্যাটে ভাঙচুর করলো, কে আসলো। তো হুজুরের কাছে তিনি জানতে চাইলেন। তো ওই মাদ্রাসাটা ওই এলাকার অনেক প্রসিদ্ধ মাদ্রাসা, তো সেখানে জিনরা লেখাপড়া করত। সেই মাদ্রাসার প্রধান এবং সবাই সেটা জানতো। মাদ্রাসার প্রধানের সাথে ওইখানকার এক জিন শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাৎ ছিল। তো হুজুর বলে রাতে উনি ওই ছাত্রদের জিন সর্দারের সাথে কথা বলবে এবং জেনে নেবে কাহিনী কি, কোথা থেকে আসছে। এদিকে বাঁধনের পরিবারে কেউ তাদের ফ্ল্যাটে প্রবেশ করলে তাদের দিকে কেউ না কেউ কোনো জিনিস ছুঁড়ে মারছে এবং অনেক জিনিসপত্র ছুঁড়ে আসছে। তো তারা কেউ ঘরে থাকতে পারছিল না। সেই রাতে মাদ্রাসার প্রধানের সাথে সেই মাদ্রাসায় অধ্যয়নরত জিনের সর্দারের সাথে কথা হয়। তো জিন সর্দার বলে বাঁধন কারোর ক্ষতি করতে চেয়েছিল এবং ভুলক্রমে সে একজন হুদ্দামকে ডেকে নিয়ে আসছে। তো হুজুর জানতে চায় হুদ্দাম মানে। তো ওই জিন বলে হুদ্দামরা হচ্ছে উপত্যকায় থাকে, তারা কারো ক্ষতি করে না, কারো উপকার করে না। আর এই হুদ্দাম এখানকার কেউ নাই এবং সে কোথা থেকে আসছে তাকে জিজ্ঞেস করতে হবে। তো হুজুর জানতে চায় বাঁধন কিভাবে কি করলো। তো সর্দার বলে তো যে কিতাবে জাদু মন্ত্র ছিল সেটা সে জানতো না, সে হুদ্দামকে হাজির করার কাজটা করেছে। উল্টা করে যা লেখা ছিল সে হুদ্দামকে আহ্বান করে তার গোলামির জন্য, কিন্তু হুদ্দামকে তো তার গোলাম বানানো সম্ভব না। আর এখন সেই বাঁধন সেই জাদুর বস্তুগুলো কোনো কবরস্থানে পুঁতে দিয়ে আসছে, যার কারণে হুদ্দাম কষ্ট পাচ্ছে। এখন এই জাদুর বস্তু যদি তুলে ফেলা যায় তাহলে এখান থেকে একমাত্র হুদ্দামকে সরানো যাবে, এর ছাড়া সম্ভব না। না হলে হুদ্দাম একদম এই ছেলেটাকে মেরে ফেলবে। লিসেনার, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান। আমি আশা করব আজকের ঘটনাটি তাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1991 সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার বাড়ি পুরান ঢাকার ওয়ারিতে। 1991 সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণে নাম বলছি না, তো সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল 3 তলা বিশিষ্ট এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তোবা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি নিচ তলাটায় বারান্দা ছিল, উপরের দোতলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন। ওই রুমে দরজার উপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে অথবা কোনো রোগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন আর উনি রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়তো। যেহেতু তার নিজের আম্মা,
এই জন্য উনি শুরু থেকেই রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নেন, যে রাতের বেলা তার আম্মার সাথে উনি থাকেন। দিনের বেলা অন্যরা থাকতো এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যান। তো প্রথম 2 দিন খুব বেশি সমস্যা হয়নি। 3 নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক 2টো বা 2:30টা বাজে। কেবিনের পেছন দিকের যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে এবং বারান্দার ওই পাশেই রয়েছে বাগান, তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত 2টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পায়চারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে 3য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন। উনি এটা আসলে ঠিক বুঝতে পারছিলেন উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন। উনি মানে নিজেকে বিশ্বাস করছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন, এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন, তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, তো আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে মানে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন উনি। তো ওনার আব্বা বললো ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন, তাহলে উনি আর ওনার খালা আর ওনার আম্মা 3 জন থাকবেন রুমে। তো সেই কথাই হলো। উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন। উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন, এবং উনি সারাদিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত যান। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে সাথে পাশে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান, এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভেতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার মানে এটা বলতে বলতেই উনি একদম মানে ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবেই জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যাক আজকে রাত্রে আমাকে জাগতে হবে। উনি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি ওই হসপিটালে বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান, বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগের থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো আর কি, মানে সেই রুমে কোনো বারান্দা নেই।
তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়। একটি লাশ যখন কবর দেওয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয়, ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার উপরে বাঁধা। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে, উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও মানে ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন, মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। উনি যদি বায়ে আসেন, মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। উনি চিন্তা করেন এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে নাকি দূর থেকে উনি ভুল দেখছেন, এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এই জন্য উনি কি করেন, আবার বেসিনে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে। তখন উনি বেশ ভয় পান। ভয় পেয়ে তাড়াতাড়ি এসে ওনার খালাকে ডাকার চেষ্টা করেন। ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার মাকে ডাকার চেষ্টা করেন, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কারণ একটা মানুষের ঘুম ভাঙানোর জন্য যত চেষ্টা করার দরকার উনি করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। কেন তো বেশি ঘুম এসেছিল, এটা আসলে উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি যখন ভয়ে ভয়ে আবার দোতলার ওই জানালার দিকে তাকান, তখন দেখেন ওটার ভেতরের ওই রুমের লাইট বন্ধ হয়ে গেছে এবং ওখানে কেউ নেই। প্রথমে উনি ভাবেন যে হয়তোবা উনি ভুল দেখেছেন, কিন্তু সকালবেলা উনি দোতলার ওই জায়গাটাতে, ওই রুমের ওইখানে যান, গিয়ে দেখেন সেই রুমটা তালাবন্ধ এবং মনে হচ্ছে গত কয়েক মাসে ওই রুমে কোনো রুগী আসেনি। রুমটা বেশ ময়লা আবর্জনা রয়েছে। তখন ওইখানে একজন নার্সকে জিজ্ঞেস করেন যে গতকালকে কি এইখানে কোনো রুগী ছিল? তখন নার্স খুব অবাক হন যে কেন আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন উনি বলেন যে গতকালকে রাত্রে আমি এইখানে একজন মানুষকে দেখেছি সাদা কাপড় পরা। তখন নার্স খুব হেসে দেন যে ইম্পসিবল, এটা হতেই পারে না। গত কয়েক মাসে এই রুমে কোনো মানুষ ঢোকেনি, আর যেহেতু এটার বারান্দা নাই, সুতরাং এখানে তো অন্য পাশ থেকে মানুষ আসার কোনো সুযোগই নাই, আপনি ভুল দেখেছেন। উনি বলছেন না, আমি এইখানেই দেখেছি। কিন্তু নার্স বলে আপনি এটা অসম্ভব, এখানে কোনো মানুষ গত কয়েক মাসে আসেনি, এই রুমে পরিষ্কারও করা হয়নি এবং এখানে কোনো রুগীও আসেনি, আপনি ভুল দেখেছেন। তখন ওনার মনে খটকা লাগে, তাহলে আমি রাত্রে কি দেখলাম? এটা এই কাফন পরা এটা কি দেখলাম? তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই বডি ছাড়া পা দেখেছিলেন, এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে তুমি এটা ভুল দেখেছো, ওটা হয়তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে, যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে
ওই রোগীর সাথে বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রোগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছিল না। এমনকি ওই রোগীর সাথে থাকা ওই রোগীর মা এবং ওই রোগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। ওই সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছি। ঠান্ডা থাকার কারণে মানে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, ওই সময় শৈত্য প্রবাহও পড়েছিল। আর ওই রোগীর স্ত্রীর সাথে ওই রোগীর 7-8 বছর বয়সী একটা বাচ্চাও ছিল, এবং বাচ্চার নাম ছিল হচ্ছে জনি। রোমানা আপু আমাকে বলেছেন ওই বাচ্চার নামও তার মনে আছে, বাচ্চার নাম ছিল জনি। তারা খুলনা থেকে এসেছিলেন। তো রোমানা আপুর আম্মা বললেন যে ওরা তো বাইরে কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে, তাহলে আমাদের রুমে বসতে বলো। তো রোমানা আপু তাদেরকে ডাক দিলেন এবং ডেকে বললেন আপনারা আমাদের রুমে বসেন, ডাক্তার বললে তখন আবার আপনার হাজবেন্ডের রুমে, আপনার ছেলের রুমে যান। যেহেতু ওনার ওয়াইফ এবং মা এবং বাচ্চা এই 3 জনকে তখন ওনার বাইরে দাঁড়িয়েছিল দেখে তাদেরকে ওনাদের রুমে নিয়ে আসেন, একদম ওনাদের পাশের রুমের ঘটনা আর কি। ওনারা বসে আছেন, কথা বলছেন যে কি হয়েছে না হয়েছে এইগুলো ওনারা শেয়ার করছিলেন। হঠাৎ করে রোমানা আপু দেখতে পেলেন যে ওনাদের যে রুমের পশ্চিম দিকের যে দেয়ালটা, মানে পশ্চিম দিকের দেয়ালের ওই পাশটাতেই হচ্ছে মানে ওই রোগীটার আছে। তো পশ্চিম দিকের দেয়ালের একদম রুফ বা ছাদের ভেতর, মানে ছাদে হঠাৎ একটা জিনিস ওনারা দেখতে পান। রোমানা দেখেন যে একটি কালো মেঘের মতো, ঘন মেঘের মতো, আমরা যেমন আকাশে যেরকম মেঘ দেখি এরকম মেঘের মতো একটা জিনিস দেয়াল ভেদ করে বের হলো এবং ছাদটা টাচ করে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। উনি অবাক হয়ে সেটা দেখছেন এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু দাঁড়ালো, মেঘটা দাঁড়ালো, তারপর আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে রোমানা, আমি যেটা দেখেছি তুমিও কি সেটা দেখেছো? বলে হ্যাঁ মা, আমিও তো সেটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে একজন নার্স প্রবেশ করে ওই 2 জন মহিলা এবং ওই বাচ্চা তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে। তখন তারা তো ছুটতে ওই কোষে চলে যায়, কিন্তু তারা কিন্তু ওই মেঘটা দেখেনি। অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। তো ঘটনাটি আমার ধারণা ছিল যে হয়তো বা এখানেই শেষ, কিন্তু আর একটা বিষয় এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিল, ঠিক 2010 সালে একই হসপিটালে ওনার আব্বাকে ভর্তি করায়। ওনার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মোটামুটি খুবই ভালো লেভেলের একজন কর্মকর্তা ছিলেন, যার কারণে ওখানে ভিআইপি কেবিনে তাকে ওঠানো হয়। আর ওখানে ওইটা ছিল, উনি আমাকে বলেছেন ওই হসপিটালের
দোতলাতে 207 নাম্বার রুমে ওনারা অবস্থান করছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার আব্বার অবস্থা খারাপ হওয়ার কারণে আইসিইউতে শিফট করা হয়। কিন্তু ওনারা, রোমানা আপু এবং ওনার আম্মা তখন ওই 207 নাম্বার রুমেই ওনারা ছিলেন। কারণ আইসিইউতে তো ওনারা থাকতে পারবেন না, ওনাদের তো হসপিটালে অবস্থান করতে হবে, এই জন্য 207 নাম্বার রুমে ওনারা ছিলেন। ওনারা খেয়াল করলেন ওনাদের পাশে এক রুম পরে 209 নাম্বার রুমে সাদা কাপড় পরা, অধিকাংশ লোকই সাদা কাপড় পরা, মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত বংশের এবং পরহেজগার পরিবারের বেশ কিছু লোক, কিছু মহিলা, কিছু পুরুষ একজন রোগীকে নিয়ে আসলো। রোগীকে নিয়ে আসার পরে ওই রুমের মধ্যে থেকে গুঞ্জন শুনছে যে তারা কথা বলছে, এবং ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন রুমের বাইরেও দাঁড়ানো। তো রুমানা আপু খুব অবাক হচ্ছেন, কি ওনাদেরকে দেখে খুব সম্ভ্রান্ত এবং পরহেজগার বলে মনে হচ্ছে। এটা কিন্তু 2010 সালের ঘটনা। আমি ফার্স্টে যে ঘটনাটা বলেছি এটা 1991 সালের ঘটনা। 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিলেন, আর 2010 সালে আব্বা অসুস্থ হন। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে সিঁড়ি দিয়ে একটা 6-7 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে। সাদা একটি ফ্রক পরা, খুব সুন্দর একটি বাচ্চা মেয়ে। উনি অবাক হয়ে ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ওই মেয়েটার সাথে একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা রোমানা আপু খেয়াল করেন। সেটা হচ্ছে, মনে হচ্ছিল ওই মেয়েটার সাথে ছোট্ট একটা বালিশের মতো, আমরা যেরকম মহিলাদেরকে ছোট্ট ভ্যানিটি ব্যাগ দেখি, মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে একটি ভ্যানিটি ব্যাগের মতো আছে, সেটার আকৃতি একটা ছোট্ট বালিশের মতো, এবং সেটি মনে হচ্ছে একটি আলোর একটা বক্স, সেটার ভিতর থেকে আলো ঠিকরিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে ওটা একটা আস্ত একটা লাইট। মেয়েটি দৌড়ে দৌড়ে কি করলো, ওই 209 নাম্বার রুমটাতে চলে গেল, এবং 209 নাম্বার রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই রুম থেকে আর্তনাদের শব্দ, সবার কান্নার শব্দ। তো উনি ছুটে ওই রুমে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই বেডে একটি পুরুষ এবং বয়স্ক পুরুষের মৃতদেহ পড়ে আছে, এবং ওই রুমে কোনো বাচ্চা মেয়ের কোনো নিদর্শনই নাই। উনি চিন্তা করলেন যে তাহলে এই পাশে ওয়াশরুম হয়তো বা থাকতে পারে, ওয়াশরুমের দিকে যেতে পারে বাচ্চা মেয়েটা। উনি দেখলেন না, এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, বারান্দাও নাই। তাহলে এই মেয়েটা কোথায় গেল? ওই সময় যেহেতু মানুষ মারা গিয়েছে, কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে লাশ বের করার সময় ওই রোগীর একজন আত্মীয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, একটু আগে আমি একজন মেয়েকে ঢুকতে দেখেছি, আপনারা কি দেখেছেন? বলে কই না তো, আমাদের সাথে কোনো মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আসে নাই, আর আমরাও কোনো মেয়েকে দেখি। উনি খুবই অবাক হন যে তাহলে আমি কি দেখলাম। উনি প্রথম 1991 সালে যে ঘটনাটা ফেস করেছিলেন, যে একটি মেঘের মতো মেঘ চলে গেল, তারপর একজনের মৃত্যু হলো, আবার একটি বাচ্চা মেয়ে সে ওই রুমে ঢুকলো, কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। উনি কি দেখলেন, কি ছিল ঘটনা, এই রহস্যের আজও কুল কিনারা হয়নি। হসপিটাল কেন্দ্রিক এই ঘটনাটি রোমানা আপু আমাকে শেয়ার করেছেন। লিসেনার, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।